বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার ডাক্তার ভাইয়েরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি আজকে আলোচনা করব বায়োকেমিক ওষুধ নিয়ে। মানুষ কেন অসুস্থ হয়ে পড়ে? জার্মানির এক বিজ্ঞানী বির্খ তিনি দেখলেন যে মানুষের কোষ বিকৃত অবস্থায় পীড়া বা অসুখ বা রোগ বা ব্যাধি, এই যে মানুষের কোষ বিকৃত অবস্থা প্রাপ্ত হইল, মানুষ অসুস্থ হয়ে পড়ল, এইটা আবার মহামতি ডাক্তার শশোলার স্যার তিনি গবেষণা করলেন যে মানুষের যে কোষের যে বিকৃত অবস্থা, এটি কিভাবে স্বাভাবিক অবস্থায় আনা যায়। তিনি অনেক গবেষণা করে তিনি এই বায়োকেমিক ওষুধ আবিষ্কার করলেন। বায়োকেমিকের কাজ হচ্ছে স্বভাবের অভাব পূরণ করা, তাই তিনি এই বায়োকেমিক ওষুধ আবিষ্কার করলেন। তিনি 12টি বায়োকেমিক ওষুধ আবিষ্কার করে গেছেন। এই 12টি ওষুধই প্রত্যেকটা মানুষ বা জীবের জন্য একান্ত দরকার। এই যে 12টি ধাতব লবণ তিনি আবিষ্কার করে গেলেন, তিনি দেখলেন যে একজন 100 কেজি মানুষের শরীরে 70 ভাগ থাকে জলীয় পদার্থ আর 30 ভাগ থাকে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যেও আবার 5 ভাগ থাকে ধাতব পদার্থ, আর বাকিগুলা জিলেটিন, ফাইবিন, চর্বি ইত্যাদি। এখন এই যে শতকরা 5 ভাগ যে ধাতব পদার্থ, অর্থাৎ 100 কেজি একজন মানুষকে যদি পুড়িয়ে দগ্ধ করা হয় বা ভস্ম করা হয়, সব ধোঁয়ার সাথে মিলে যাবে 5 কেজি যে মাটিতে পড়ে থাকবে বা ভূমিতে পড়ে থাকবে। এই 5 কেজি হইছে ধাতব পদার্থ। এই 5 কেজি ধাতব পদার্থ আবার তিনি 12 ভাগে বিভক্ত করে গেছেন। তিনি 12টি ধাতব লবণ আবিষ্কার করে গেছেন, যথাক্রমে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সাল, ক্যালিফস, ক্যালিসাল, ক্যালিমিউর, নেট্টাম মিউর, নেট্টাম ফস, নেট্টাম সাল, তারপর সাইলেশিয়া, ম্যাগনেসিয়া ফস, ফেরাম ফস। এই 12টি ধাতব লবণ তিনি আবিষ্কার করে গেছেন। এখন এই যে মানুষ যে ধাতব লবণের অভাব কিভাবে হয় সেটাও কিছু আলোচনা না করে পারছি না। মানুষ যদি উর্বরা ভূমির শস্য শাকসবজি ভক্ষণ করে থাকে, তাহলে তার ধাতব লবণ পরিপূর্ণ অবস্থায় থাকবে। আর যদি অনুর্বর জমির ফসল, খাদ্যশস্য, শাকসবজি ইত্যাদি ভক্ষণ করে, তাহলে এই ধাতব লবণে ঘাটতি দেখা যায়। আচ্ছা, আমি আলোচনা করব কোন ধাতব লবণের ঘাটতিতে অভাবে কি কি রোগের সৃষ্টি হয় বা কি কি সমস্যার সৃষ্টি হয় সেটি আলোচনা করব। আমার আজকের আলোচনায় থাকবে ক্যালকেরিয়া ফ্লোর। আলোচনা করে দেখা যায় ক্যালকেরিয়া ফ্লোরের ঘাটতিতে কি কি সমস্যা দেখা দেয়। ক্যালকেরিয়া ফ্লোরের ঘাটতিতে মানুষের মন স্থির থাকে না, নিজের সিদ্ধান্তে নিজে অটল থাকতে পারে না, সে ঘন ঘন মতের পরিবর্তন করে। শুধু তাই নয়, স্মরণ শক্তি ঘাটতি হতে থাকে। অপরিচিত, অনেক সময় দেখা যায় পরিচিত কোনো ব্যক্তির নাম, স্থানের নাম ভুলে যায় তারা। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা, এরা পড়া মন থাকে না, এদের স্মৃতিশক্তি এত দুর্বল যে কোনো পড়া মুখস্থ করতে পারে না। তারপর আসুন চক্ষু। চোখের উপরে ছানি পড়ে, চোখের উপরে যে একটা আবরণ থাকে, পিচ্ছিল একটা আবরণ থাকে, ওই সেই আবরণ রুক্ষ খসখসে হয়ে যায়, তাই ছানিতে পরিণত হয়ে যায়। অনেকেই বলে যে চক্ষু অপারেশন করতে হবে, আসলে তার ক্যালকেরিয়া ফ্লোরের ঘাটতি হয়েছে। তারপর আসেন হাড্ডি বা হাড়। মানুষের হাড়ের উপরিভাগে পিচ্ছিল একটা আবরণ থাকে, এই পিচ্ছিল পদার্থের ঘাটতি হয়ে যায়, যা এই ঘাটতির কারণে হাড্ডি শুকিয়ে যায়,
হাড্ডি পচন ধরে, হাড্ডি নষ্ট হয়ে যায়, হাড্ডি ব্যথা করে, হাড্ডিতে পাথর জমে, অর্থাৎ হাড়ের যত যাবতীয় সমস্যা এই ক্যালকেরিয়া ফ্লোরিকামের অভাবেই হয়ে থাকে। তারপর আসেন দাঁত। দাঁতের উপরিভাগে এনামেল থাকে যা দাঁতকে সুন্দর বা সুস্থ সবল রাখে। এই ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে সেই এনামেল নষ্ট হয়ে যায়, যার ফলে দাঁত অকেজ হয়ে যায়, দাঁত ফাটল ধরে, দাঁত ক্ষয়প্রাপ্ত হয়, দাঁতের গোড়ায় পাথর জমে, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়, দাঁতে পচন শুরু হয়ে যায়। অনেকে বলে যে দাঁতে পোকা লাগছে, মূলত ক্যালকেরিয়া ফ্লোরের ঘাটতি হয়েছে। তারপরে নাক। নাকের ভিতরে সবসময় একটা শুকনো অনুভূতি, অর্থাৎ এই পিচ্ছিল পদার্থ ঘাটতি। এই পিচ্ছিল বা তৈলাক্ত পদার্থ ঘাটতি পূরণে ক্যালকেরিয়া ফ্লোরের যথেষ্ট ভূমিকা আছে। অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর এই পিচ্ছিল পদার্থ তৈরিতে সক্ষম, তাই এই পিচ্ছিল পদার্থের ঘাটতিতে নাকের ভিতরে শ্লেষা শুকিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে শুকনো সর্দি বা কাশি শুকিয়ে গেছে, বা নাকের মধ্যে সর্দি পরিপূর্ণ, কাশিতে পরিপূর্ণ। তারপর আসে জিহ্বা। জিহ্বা রুক্ষ, খসখসে ও ফাটল ধরে। তারপরে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তারপর আসেন জিহ্বার বিপরীত পাশে একটা ছোট একটা জিহ্বা থাকে, যার নাম হচ্ছে ইউভিলা বা নুন্নুলি, কেউ বলে আলজিভ। এই আলজিভ ঢিলা হয়ে যায়, শিথিলতা প্রাপ্ত হয়। এই আলজিভ গলার পশ্চাতে বা পিছনের সাইডে ঝুলে পড়ে, যার ফলে ওই আলজিভ গলার মধ্যে স্পর্শ করে খুব খুব করে কাশতে থাকে। শুকনো কাশি, কাশতে কাশতে দম আটকানো কাশি, অনেকক্ষণ কাশার পর একটু শ্লেষা নির্গিত হয়, তারপর একটু আরাম বোধ করে, আবার শুরু হয় কাশি। তারপরে পাকাশয়ের অবস্থা কি? পাকাশয়ের অবস্থা ক্ষুধা মন্দা, হজম শক্তির অভাব, যা খাদ্য খায় তা কোনো হজম হয় না, পেট ভার ভার অনুভব হয়, অর্থাৎ ক্ষুধা মন্দা, খাবারের রুচি নাই। রুচি নাই কি, এদিকে তার হজম হয় নাই। তারপর উদর ও মলের অবস্থা কি? উদর, তলপেট ঝুলে যায়, আর এই তলপেটে বেশি বায়ু জমা হয়ে যায়। অনেকে কয় গ্যাস ফার্ম করে, খাইতে পারি না, পেট ভার হয়ে থাকে। আবার তলপেট অনেক সময় ঝুলে যায়, ঝুলে যায়, সারা দেহে কিছু না থাকলেও তলপেটটা ঝুলে যায়, শীতলতা প্রাপ্ত হয়, তাই তলপেট ঝুলে যায়। আর মল হতে থাকে শক্ত। আগেই আমি বলছি যে এটা তৈলাক্ত পদার্থে ঘাটতি করে, অর্থাৎ শরীরে যে গ্লিসারিন, এই গ্লিসারিনের অভাব, লাবণ্যের অভাব, তাই শ্লেষ্মিক ঝিল্লি থেকে অন্য নালী পর্যন্ত, গলার থেকে পায়ুপথ পর্যন্ত যে গ্লিসারিনের অভাব, শ্লেষ্মিক ঝিল্লি শুকিয়ে যায়, তাই মল নিঃসরণ হইতে চায় না। এদিকে মলদ্বারে অসার, মলদ্বার সঠিক কাজ করতে চায় না, তাই অনেকেই বলে 3-4 দিন পর পর পায়খানা হয়। মল শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর এই মল অনেক জমা হয়ে থাকার পর অনেক দিন পর পর পায়খানা হওয়ার কারণে তার মল অনেক দুর্গন্ধ হয়, এবং দীর্ঘদিন মল পাকস্থলীতে থাকার কারণে মলদ্বার চুলকায়। এভাবে সে অনেক সময় দেখা যায় দেখা যায় অশ্ব পাইলস বা গ্যাস জাইকন দেখা যায়। অনেক সময় মলদ্বার ঝুলে যায়, অনেকে বলে হারিশ বের হয়েছে, গ্রাম্য ভাষায় বলে হারিশ বের হয়েছে। তারপরে প্রস্রাব। প্রস্রাব অনেক পরিমাণে, প্রস্রাব ঘন ঘন প্রস্রাব করতে থাকে, প্রস্রাবও জমা হইতে থাকে, প্রস্রাব থলিতে প্রস্রাব জমা হইতে থাকে, নিঃসরণ কম হয়, শুধু খালি জমাই হইতে থাকে। এই জন্য প্রস্রাব অনেক সময় ঘন হয়ে যায়, আর এই প্রস্রাব দিয়ে অনেক দুর্গন্ধ বের হয়। প্রস্রাবের বেগ ধারণে অক্ষমতা, সে প্রস্রাব
নিয়ন্ত্রণে রাখতে পারে না, অর্থাৎ প্রস্রাবে বেগ আসলে সে মুহূর্তের মধ্যেই সে দৌড় দিতে হয়, প্রস্রাব সামাল দিতে পারে না, বেগ ধারণে অক্ষম। তারপর আসেন পুংজননিদ্র। অনেক সময় অন্ডকোষ শুকিয়ে যায় বা শক্ত হয়ে যায় বা ঢিলা হয়ে যায়, অনেক সময় বিনা কারণে শুক্রক্ষরণ হতে থাকে, সামান্য উত্তেজনায় শুক্রক্ষরণ হতে থাকে, বিশেষ করে ঘোড়ায় চলে বা বাসে চলে এই অবস্থা বেশি দেখা যায়। স্ত্রী জননেন্দ্র, স্ত্রীদের জরায়ু ঝুলে যায়, ঢিলা হয়ে যায়, তাই অনেক সময় বসতে পারে না তারা, আবার জরায়ুতে ব্যথা করে, অনেক পরিমাণে তার ঋতুস্রাব হইতে থাকে, অনেক দিন পর্যন্ত থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাহিরে। আবার এরা যখন গর্ভপ্রাপ্ত হয়, গর্ভাবস্থায়ও এদের ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে তাদের প্রসবের বিঘ্ন সৃষ্টি করবে, সঠিকভাবে প্রসব কাজ সমাধা হবে না। তাই মা বোন সবাইকে আমি বলি যে গর্ভাবস্থায় 7 মাস কালে বাধ্যতামূলক এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 6X সেবন করাবেন, তাহলে সঠিকভাবে সুন্দর প্রসব কার্য সমাধা হবে। তারপর আসেন শ্বাসযন্ত্র। আগেই বলেছি আলজিবা বা নুননুলি ঢিলা হয়ে যায়, অনেক সময় গলা বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি করে, সে ঘন ঘন শ্বাস নিতে থাকে, হাঁপাইয়া পড়ে, তার যে পরিমাণ অক্সিজেন পাওয়ার দরকার সেই পরিমাণ অক্সিজেন না পাওয়ার কারণে, অক্সিজেন ঘাটতি থাকার কারণে সে ঘন ঘন শ্বাস নিতে থাকে অক্সিজেন পূরণ করার জন্য। তাই সে ঘন ঘন শ্বাস নিতে থাকে, সামান্য একটু সিঁড়ি পাওয়ার পর সে হাঁপিয়ে পড়ে, একটু কাজ করতে গেলে হাঁপিয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। তারপর আসেন রক্ত সঞ্চালন ক্রিয়া। রক্ত সঞ্চালন কার্যে বাধা সৃষ্টি করবে, হৃৎপিণ্ডের ক্রিয়ার ব্যাঘাত সৃষ্টি করবে এই ক্যালকেরিয়া ফ্লোরের ঘাটতিতে। তারপরে অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা কি? জায়গায় জায়গায় দেখা যাবে যে টিউমার হয়েছে বা উপমাংস সৃষ্টি হয়েছে। টিউমার অনেক সময় শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, রক্ত জমা আছে তো আছে, ওইটা শক্ত অবস্থায় আছে। অর্বুদ বা টিউমার দেখা দেয় এই ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে। আর ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে যে টিউমারগুলো হয় বেশিরভাগই দেখা যায় পাথরের মতো শক্ত হয়ে যায়। তারপরে স্নায়ু সঠিক মতো কাজ করে না, তাই স্নায়ুর কাজে ব্যাঘাত সৃষ্টি করে। আবার ত্বকের অবস্থা কি? ত্বক রুক্ষ বা খসখসে, কারণ চামড়ার উপরিভাগে কিরোটিন নামে একটি পদার্থ নিঃসৃত হয়। এই ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে এই কিরোটিন নিঃসৃত হওয়ার সাথে সাথে শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, তাই চামড়া হয়ে যায় রুক্ষ খসখসে। এমনকি চর্মরোগ দেখা যায়, শরীরে চুলকানি দেখা যায়, ত্বক শুষ্ক ফাটা ফাটা। এটা একটা গ্লিসারিনের মতো বা তেল স্বরূপ। উদাহরণস্বরূপ কোনো দরজা বা জানালায় কবজায় যদি গ্রিস না থাকে করকর খরকর করে, আবার গ্রিস বা মোবিল দিলে তখন আবার দরজা জানালা ইজি হয়। এরকম ভাবে মানুষের হাড্ডির জোড়ায় জোড়ায় এই ক্যালকেরিয়া ফ্লোরের ঘাটতিতে অনেক সময় দেখা যায় নরমচরণে অসুবিধা, বাত রোগ দেখা দেয়, উঠতে বসতে পারে না, বসলে উঠতে পারে না, হাড্ডি মটমট ফটফট করে। তারপরে এই ত্বকও এই গ্লিসারিনের মতো ত্বক শুকিয়ে যায়, ত্বক ফাটা ফাটা, ঠোঁট ফাটা ফাটা, জিহ্বা ফাটা ফাটা, অর্থাৎ এই গ্লিসারিন বা তেলের অভাব। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ যে শরীরের তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে, অর্থাৎ মানুষের লাবণ্য বৃদ্ধি করে। মানুষের এই ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে চামড়া রুক্ষ খসখসে হয়ে যায়, মুখে কোনো লাবণ্য থাকে না। তারপরে তার নিদ্রার অবস্থা কি? সঠিক নিদ্রা হয় না, ঘুম আসতে চায় না, যদিও ঘুমায় সে উজ্জ্বল পরিষ্কার ঝকঝকে স্বপ্ন দেখে, সে অপরিচিত স্থান, অপরিচিত দৃশ্য, অপরিচিত কিছু দেখে এবং কি ভয়ঙ্কর কোনো কিছু দেখে, তাই বিছানা থেকে লাফাইয়া ওঠে, আর বিছানায় শুইতে চায় না, ঘুম ভেঙে যায় আর বিছানায় শুইতে চায় না। আচ্ছা, এখন এদের হ্রাস বৃদ্ধি, এই ক্যালকেরিয়া ফ্লোরের হ্রাস বৃদ্ধি হচ্ছে যখন ভিজা আবহাওয়া, অর্থাৎ বর্ষাকাল, যে বাতাসের সাথে ভিজা আবহাওয়া, বৃষ্টি এদিকে বাতাস, এই ভিজা আবহাওয়ায় রোগ বৃদ্ধি হয়। আবার যদি শুয়ে থাকে তাহলে রোগ বৃদ্ধি হয়।
এ কাজ হচ্ছে ঘর্ষণ বা নরণচরণে, আর শুকনো আবহাওয়া এদের জন্য উপকারী। যাই হোক, আমি ক্যালকেরিয়া ফ্লোরের সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই আলোচনায় যদি আপনাদের কোনো উপকার আসে তবে আমার আলোচনার সার্থকতা। আপনারা সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।